১৯৭২ সালে বাংলাদেশের সর্বপ্রথম সংবিধান লেখা হয়। সে সময় একটি সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। দেশের ৫০% জনসংখ্যা নারী হলেও সংসদে তাদের উপস্থিতি ছিল খুবই কম। এই ঘাটতি দূর করতে সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। শুরুতে ছিল ১৫টি সংরক্ষিত আসন। ১৯৭২ সাল থেকে পরের ১০ বছরের জন্য এই ১৫টি আসন নির্ধারণ করা হয়েছিল, যাতে জাতীয় সংসদে নারীদের ন্যূনতম উপস্থিতি নিশ্চিত হয়। ধাপে ধাপে সংসদে নারী আসনের সংখ্যা বাড়ানো হয়। ১৫ থেকে ৩০, ৩০ থেকে ৪৫ এবং সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশের জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত করা হয়। এই ব্যবস্থা কিভাবে কাজ করে? সংরক্ষিত আসনের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সারা দেশ থেকে ৩০০টি সংসদীয় আসনে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এই ৩০০ আসনে যে দল যত শতাংশ আসন পায়, সে দল তত শতাংশ সংরক্ষিত নারী আসন পায়। ধরুন, জাতীয় সংসদ নির্বাচনে লাল দল ১২০টি আসনে জয় পেল। এটি মোট ৩০০ আসনের ৪০%। সুতরাং লাল দল ৫০টি নারী আসনের মধ্যে ৪০% আসনে নিজেদের প্রার্থীকে মনোনীত করতে পারবে। অর্থাৎ সংরক্ষিত নারী আসনের ২০টি পাবে লাল দল। এই ব্যবস্থার উদ্দেশ্য সহজ। বাংলাদেশের মতো সমাজে সামাজিক ও কাঠামোগত কারণে নারীরা পিছিয়ে আছে। নারীদের সামনে এগিয়ে আনা, তাদের কণ্ঠস্বরকে আইনসভায় তুলে ধরার একটি পদ্ধতির নাম সংরক্ষিত নারী আসন। আবার সংরক্ষিত নারী আসন নিয়ে বিতর্কও আছে। এই আসনের প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। ফলে দলগুলো অনেক সময় জনগণের সাথে ঘনিষ্ঠ নারী নেতৃত্বকে মনোনয়ন না দিয়ে নিজেদের আত্মীয় বা পছন্দসই নারী প্রার্থীদের মনোনয়ন দেয়। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আইনসভায় নারীদের অধিকতর অংশগ্রহণ ও রাজনীতিতে নারীদের জায়গা তৈরি করা জরুরি। সংরক্ষিত নারী আসন পদ্ধতিকে তাই অনেকে বলেন এই সমস্যার একমাত্র বাস্তব সমাধান।